এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি আপনাদের সাথে রয়েছি সুমিতেন্দ্র, আর আমার সাথে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখিকা পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প নবদ্বীপের নরপিশাচ। গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে বর্ণালী, প্রদীপ্তা, শুভদীপ, অরিন্দম, সৌরভধ্বনি সাহা, আমি সুমিতেন্দ্র আর প্রত্যয়। This video is supported by the members of 221B হ্যারিসন রোড। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তাহলে আজকে চটপট গল্পটা শুনে নিই, আড্ডা হবে একেবারে গল্পের শেষে। আমার ছোট কাকা শ্রীযুক্ত জ্যোতির্ময় রায় আমাকে একবার বলেছিলেন, কুণ্ডলিনী জাগ্রত হলে সাধকরা খালি চোখে যা দেখতে পান সেই দৃশ্য যদি সাধারণ মানুষের চোখে কয়েক মুহূর্তর জন্যও ধরা পড়ে, তারা হয় অন্ধ নয়তো বদ্ধ উন্মাদ হয়ে যেতে পারে। আমার কাকার সম্পর্কে আগে একটু বলে রাখা দরকার। আমার বাবাদের 4 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট তিনি। চেহারা দেখলে সুদর্শন ও সুপুরুষ ছাড়া অন্য কোনো শব্দ মাথায় আসে না। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেশ কিছুদিন চাকরি করার পর সংসারের মায়া ত্যাগ করে নবদ্বীপবাসী হয়েছেন। কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। আজকে আপনাদের যে ঘটনার কথা বলবো তা আমার ছোট কাকার মুখ থেকেই শোনা। একবার জন্মাষ্টমী উপলক্ষে তিনি এক যজমানের বাড়িতে কয়েকদিন ছিলেন। পাড়ার নাম নোনামাটি, নবদ্বীপে প্রাচীন মায়াপুরের কাছে একটি জায়গা। ঘটনাটা সেখানকার। আসুন আসুন বাবা, আসুন। উৎসবের দিনে যে আপনাকে পাবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আপনি যে এই অদমের বাড়িতে পা রেখেছেন এ আমার পরম সৌভাগ্য। শাড়ির আঁচলটা মাথায় তুলতে তুলতে কথাগুলো বলল কমললতা। 2 ছেলের মধ্যে বড় ছেলের বিয়ে দিলেও 6 মাসের মাথায় সেই বউ গায়ে আগুন লেগে মারা যায়। তারপর থেকে 2 ছেলেকে নিয়ে কমললতা একাই এখানে থাকে। স্বামী গত হয়েছেন, তাও কম করে বছর 20 হলো। বাড়ির কাছেই রাধা কৃষ্ণের মন্দির। প্রতি বছর এই দিনটাতে গ্রামে বিশাল উৎসব হয়। আরে ও রতন, বাবার পা ধোয়ার জলটা নিয়ে আয়। আরে উনি দাঁড়িয়ে আছেন তো। রতন একটা পিতলের ঘটিতে জল আর গামছা নিয়ে হাজির হলো। ছোট কাকা কিন্তু ভিতরে 2 পা এগিয়েই থমকে দাঁড়ালেন, তারপর আবার পিছিয়ে এলেন। ব্যাপারটা লক্ষ্য করে কমললতা ভয়ে ভয়ে প্রশ্ন করল, কি হয়েছে বাবা? আপনি এমন পিছিয়ে গেলেন কেন? আমাদের কোনো ত্রুটি হয়েছে? আমাদের ব্যবহারে কি আপনি অসন্তুষ্ট? না না, সেরকম কিছু নয়। তা তোমরা সবাই ভালো আছো তো? আগে হ্যাঁ বাবা, আপনার আশীর্বাদে সবাই ভালোই আছি। একতলা পাকা বাড়ি, তবে মাথায় টালির চাল, সামনে টানা বারান্দা, একপাশে হেঁসেল, সামনে অনেকটা জায়গা নিয়ে উঠোন, তার একপাশে একটা বিরাট করমচা গাছ, আর আরেক পাশে রাধামঞ্চ, তুলসীতলা। বাড়ির পেছন দিকে কুয়ো আর কলতলা, স্নানঘর আর অনেকটা জায়গা জঙ্গল হয়ে পড়ে আছে।
ছোট কাকা বাড়ির চারিদিকে চোখ বুলাতে বুলাতে গিয়ে রাধা মঞ্চের সামনে এসে দাঁড়ালেন। তারপর নিজের 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে ঘরে ঢুকলেন। তিনি আসাতে কমললতা আর তার 2 ছেলে রতন ও মানিক বেজায় খুশি। ছোট কাকার থাকার ব্যবস্থা হলো ঠাকুর ঘরের পাশের ঘরটাতে, আর রান্নার ব্যবস্থা ঘরের সামনের মাটির তাওয়ায়। তিনি সপাক খেতেন। স্নান সেরে দই, খই আর সামান্য ফল খেয়ে দুপুরের জন্য মাটির হাঁড়িতে আতপ চাল, মুগ ডাল আর তাদেরই বাগানের কুমড়ো, শাক, আলু একসাথে সিদ্ধ বসালেন। কমললতা খাঁটি ঘিয়ের ব্যবস্থা করেছিল। দাওয়ার এক পাশে উনুনে রান্না হচ্ছে, আর অন্য পাশে পরিবারের সবাই মিলে কাকার সাথে নানা বিষয় গল্প চলছে। কিন্তু কাকার মন আর চোখ ঘুরপাক খাচ্ছে চারিদিকে। আবার বাড়ির আনাচে কানাচে বিভিন্ন জায়গায় গিয়ে দৃষ্টি স্থির হয়ে যাচ্ছে। আপনাকে কিছু কথা বলার ছিল বাবা, যদি অনুমতি দেন তাহলে বলি। হ্যাঁ মা, তুমি নিঃসংকোচে বলো কি বলতে চাও। আসলে বাবা, সমস্যাটা ঠিক আমার নয়, আমার বড় ছেলে রতনের। ইদানিং ছেলেটা আমার খুব ভয় পায়। দিনের আলোতেও নাকি ওর গা শিরশির করে। আমি সেই জ্বর জ্বালায় ভুগে। আমাদের গ্রামের পথঘাট তো হাওয়া বাতাসের অভাব নেই, যদি কিছু লেগে থাকে। তাই বলছিলাম কি, আপনি যখন এখানে কিছুদিন আছেন, তখন ওর যদি একটা বিহিত করে দিয়ে যান, খুব ভালো হয় তাহলে। দেখো মা, ভগবানের ইচ্ছা ছাড়া এই সংসারে একটা পাতাও হেলে না। কাজেই আমি চেষ্টা করতে পারি মাত্র। আর হাওয়া বাতাস যে সবসময় বাইরে থেকেই লাগে তেমনটা কিন্তু নয়। অনেক সময় আমাদের নিজেদের ভিটেতেই এমন অনেক কিছু থাকে যা আমরা টেরও পাই না। তার মানে আপনি কি বলতে চাইছেন বাবা? না না, ভয় পাবার মতো কিছু নেই। আমি দেখছি কি করা যায়। আগামীকাল জন্মাষ্টমী, কাজেই আজ সন্ধ্যা থেকেই মানুষের আনাগোনা শুরু হয়েছে বাড়ির পাশের মন্দিরে। ছোট কাকাও গেছিলেন কমললতার সাথে। মন্দিরের পুরোহিত জ্ঞানেশ্বর চক্রবর্তী কাকার পিতৃতুল্য। কমললতা কাকার সাথে ওনার পরিচয় করিয়ে দিলেন। তুমি যে আসবে বাবা জ্যোতির্ময়, কমললতা আমাকে আগেই সে কথা জানিয়েছিল। তা বেশ ভালোই করেছ। বয়স হয়েছে তো, কাউকে সাথে পেলে মনের জোরটা একটু বাড়ে। তুমি কিন্তু কাল খুব সকাল সকাল চলে আসবে। কাল সকালে শোভাযাত্রা বেরোবে। আমাদের গ্রামে জন্মাষ্টমীর দিন রাধা কৃষ্ণর মূর্তিকে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাওয়া হয়। তুমি কিন্তু কাল থেকো। ছোট কাকা সেদিন অনেক রাত পর্যন্ত মন্দিরে বসে পুরুত মশাইয়ের সাথে গল্প করেছিলেন। কমললতা আগেই ফিরে এসেছিল। ধর্ম অধর্ম, বিশ্বাস অবিশ্বাস, এইসব নানা ব্যাপারে বিভিন্ন রকম আলোচনা করার পর তিনি যখন বাড়ি ফিরলেন, তখন রাত প্রায় 10টা বাজে। যদিও রতনের বাড়ি থেকে মন্দিরের দূরত্ব বড়জোর পায়ে হেঁটে 2-3 মিনিট, কিন্তু আসা যাওয়ার পথে একটি সাঁকো পেরোতে হয়। কাকা একাই ফিরছিলেন। সাঁকোটা পেরিয়ে উনি যেই ওদের বাড়ির দিকে মোড়টা ঘুরতে যাবেন, অমনি পেছন থেকে কেউ যেন বলে উঠল, ফিরে যাও ঠাকুর, নইলে এমন ভাবে ছিঁড়ে ফেলবো যে কেউ চিনতে পারবে না।
খুব শক্তপোক্ত মানুষও আচমকা অন্ধকার রাস্তায় পেছন থেকে এরকম খ্যানখ্যানে গলা পেলে নড়ে চড়ে ওঠে। কাকাও চমকে উঠলেন। কাকা কিন্তু এমনিতে বেশ সাহসী মানুষ, অত ভয় টয় পান না। তিনি বলতেন, আমাদের ভয় ওদের শক্তি বাড়িয়ে দেয়, কিন্তু এমন অবস্থায় ভয় পাওয়াটা অস্বাভাবিক নয় মোটেই। তাও সাহস করে তিনি ঘুরে দাঁড়ালেন। আপাত দৃষ্টিতে জায়গাটা ফাঁকা অন্ধকার, কিন্তু কাকার দৃষ্টিতে অন্য কিছু ধরা পড়ল। তিনি দেখলেন সাঁকোর ওপারে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া। কিছুক্ষণ সেটাকে দেখে নিয়ে যেই আবার বাড়ির দিকে এগোতে শুরু করলেন, আবার সেই কণ্ঠ ভেসে এলো তার কানে। আমার কথা বুঝি তোমার বিশ্বাস হলো না ঠাকুর? এবার কিন্তু তিনি আর থামলেন না। মনে মনে ইষ্ট নাম জপ করতে করতে সোজা রতনদের বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালেন। বাড়ি ঢুকতে যাবেন এমন সময় বুড়ি কমললতার চিৎকার কানে এলো। কে কোথায় আছো? দেখে যাও গো, আমার ছেলেটার কি সর্বনাশ হলো। এ ঠাকুর, কাল তোমার উৎসব, আর আজ তুমি কি অঘটন ঘটালে। কাকা ছুটে গিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। কমললতা আর তাদের চাকর মানিক রতনকে আগলে বসে আছে বারান্দার উপর। রতনের ঘাড়ের কাছে একটা ক্ষতস্থান থেকে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। ব্যথায় প্রায় কুঁকড়ে যাচ্ছে ছেলেটা। কাকাকে দেখে কমললতার চিৎকার যেন দ্বিগুণ হয়ে গেল। দেখুন বাবা, দেখুন, আপনাকে আমি সকালেই বলেছিলাম আমার রতনের কোনো একটা খারাপ হাওয়া বাতাস লেগেছে। এখন আপনি নিজের চোখেই দেখুন কি অবস্থা বাবা। ঘাবড়িও না, আগে ওর মাথায় একটা 50 বাঁধো আর জল দাও। খানিকক্ষণ পর রতন যখন ব্যথা সামলে উঠে বসেছে, তখন কাকা তাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, আমাকে আগে রতনের সাথে কথা বলতে দাও। তোমার এই অবস্থা কি করে হলো রতন? কালকে মন্দিরের উৎসবের জন্য মা কিছু ফল মূল, ফুলের মালা, মিষ্টি, তারপর ঠাকুরমশাই আর আপনার জন্য নতুন বস্ত্র আনতে পাঠিয়েছিল। আমি সেগুলো কিনে নিয়েই ফিরছিলাম। বাড়িতে ঢুকতে যাব, হঠাৎ এমন সময় মনে হলো কেউ যেন পেছন থেকে এসে ধারালো কিছু একটা দিয়ে আমার ঘাড়ের কাছটা চিড়ে দিল। পেছনে ঘুরে তাকিয়ে অবশ্য কাউকে দেখতে পাইনি আমি। রতনের মুখের কথা শেষ হতেই উঠোনের এক কোণা থেকে একটা মৃদু হাসির শব্দ শোনা গেল। অবশ্য ছোট কাকা ছাড়া আর কারুর কানে সে শব্দ পৌঁছালো না। আগেই বলেছি, আমার ছোট কাকা নবদ্বীপের একজন সাধক। তিনি কোনো তান্ত্রিক নন, কাজেই ভূত তাড়ানোর কাজ ওনার নয়। তিনি এও মনে করেন যে কোনো জীবিত মানুষকে গৃহ ছাড়া করা যতটা অপরাধের, কোনো অপার্থিব শক্তিকে আশ্রয়হীন করাও ঠিক ততটাই অন্যায়। সেই রাতে স্থানীয় কবিরাজকে দিয়ে রতনের চিকিৎসা করানো হলো। তিনি রতনকে ওনার ঘরেই শোবার নির্দেশ দিলেন। এতে কমললতাও স্বস্তি বোধ করল কিছুটা। আমার কাকার একটা স্বভাব ছিল, তিনি প্রতিদিন মাঝরাতে বসে ধ্যান করতেন। যাই হোক, কাকাও প্রতিদিনের মতো সেই রাতেও ধ্যানে বসলেন। ঘরে একটা কাঠের চৌকিতে রতন শুয়ে আছে। মেঝেতে আসন পেতে তিনি ধ্যান করছেন। সামনে একটা মাটির প্রদীপ জ্বলছে। ঘরের দরজাটা কাকার ঠিক পেছনে। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ একটা শব্দ করে দরজাটা খুব
ধীর গতিতে খুলে গেল, অথচ বাইরে বা ঘরে হাওয়ার লেশ মাত্র নেই। কাকা চোখ খুললেন, কিন্তু পিছন ফিরে তাকালেন না। অপেক্ষা করতে থাকলেন তার দ্বিতীয় পদক্ষেপের। কিছুক্ষণের মধ্যে শো শো শব্দ তুলে একটা হাওয়া খেলে গেল। মনে হলো কেউ যেন জায়গাটাকে একবার প্রদক্ষিণ করে গেল। প্রদীপের শিখাটা প্রায় নিভু নিভু হয়ে এসে আবার জ্বলে উঠল। কাকা এবার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন না, ঘুরে তাকালেন। এতে ওনার চোখের সামনে যা ধরা পড়ল তার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না। প্রথমেই ওনার নজর পড়ল ঘরের চৌকির ওপরে। রতন সেখানে শুয়ে নেই। কাকা ছুটে বেরিয়ে আসতে যাবেন ঘর থেকে, হঠাৎ প্রচণ্ড একটা শব্দ করে দরজাটা একেবারে তার মুখের ওপর বন্ধ হয়ে গেল। হাজার চেষ্টা করেও যখন সেটাকে খোলা গেল না, তখন তিনি সবাইকে ডাকতে শুরু করলেন। কমল দেবী, কমল দেবী, মানিক, শুনতে পাচ্ছ তোমরা? দরজা খোলো। রাতের নিস্তব্ধতায় কাকার ডাক ওদের কান পর্যন্ত পৌঁছতে খুব বেশি সময় লাগেনি। কমললতা আর মানিক কিছুক্ষণের মধ্যেই ছুটে এসে দরজা খুলে দিল। বাইরে থেকে কেউ শিকল তুলে দিয়েছিল দরজায়। কি হয়েছে বাবা? আপনি অমন করে চিৎকার করছেন কেন? রতন ঠিক আছে তো? আর আপনার দরজার বাইরে থেকে শিকলটা তুললো কে? উদ্ভ্রান্তের মতো এক নাগাড়ে প্রশ্নগুলো করল কমললতা। ছোট কাকা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা জানিয়ে ওনাদের আতঙ্ক আর বাড়ালেন না, শুধু বললেন রতন ঘরে নেই। কাকা ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন, পেছন পেছন কমললতা আর মানিক। সেদিনকে রাতে রতনকে খুঁজে পেতে অবশ্য খুব বেশি সময় লাগেনি। বাড়ির পিছনের দিকে কলপাড়ে পড়ে ওই আগাছায় ভরা জংলা জায়গাটায় তাকে অবচেতন অবস্থায় পাওয়া যায়। কিন্তু সেদিন রাতে কাকা এতটুকু বুঝতে পেরেছিলেন যে কালো ছায়ার প্রভাবে বাড়ির এই অবস্থা, তার শক্তি নেহাত কম নয়। কাজেই কমললতাদের এই ব্যাপারে সাবধান করা দরকার। তিনি মনে মনে স্থির করলেন আগামীকাল মন্দিরের উৎসব মিটে গেলে এই বিষয়ে সবার সাথে কথা বলবেন। পরের দিন সকাল সকাল কমললতার ভাইয়ের ছেলে জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে এসে হাজির হলো। সে নাকি প্রতিবারই আসে। সেদিন সারাটা দিন মন্দিরেই কাটল সবার। রতনদের বাড়িতেও কাকা পুজো দিলেন। নিজে হাতে রাধামঞ্চ আর তুলসী বেদি ধুয়ে দিলেন। আগের দিন রাতের ঘটনা রতনের কিছুই মনে ছিল না, তাই কাকার নির্দেশ মতো কেউ তাকে সে কথা আর জানায়নি। সেদিন সন্ধ্যারতির পর সবাই যখন বাড়ি ফিরল, তখন রাত প্রায় ৮টা বাজে। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। বাড়ি ফিরে সকলে একসাথে মিলে প্রসাদ খাওয়ার পর কাকা সবাইকে সামনের বারান্দায় ডাক দিলেন। সকলের সাথে কমললতার ভাইয়ের ছেলে সুবলও এসে একটা হ্যারিকেন ঘিরে গোল করে বসল। তোমাদের কিছু কথা বলার জন্য ডেকেছি। কাল হয়তো আমি চলে যাব, তাই যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলে যেতে চাই। যদি মানো তাহলে তোমাদেরই মঙ্গল। কাকা লক্ষ্য করলেন ওনার কথা শুরু হওয়ার সাথে সাথে রতনের ঠিক পেছনে কালো ছায়ার মতো কিছু একটা এসে বসল। তিনি অবশ্য সেটা কাউকে বুঝতে না দিয়ে বলতে শুরু করলেন,
তোমাদের বাড়িতে আসার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক কিছুই আমার নজরে পড়েছে। তোমাদের বাড়িতে কোনো এক প্রেতের বাস আছে। আমি যতটুকু অনুভব করতে পেরেছি তাতে তার সাথে খুব অন্যায় কিছু একটা ঘটেছে, তাই সে এতটা প্রতিহিংসা পরায়ণ। সে সবসময় তোমাদের আশেপাশেই থাকে, যদিও তোমরা তাকে দেখতে বা বুঝতে পারো না। কি বলছেন ঠাকুর? এর থেকে মুক্তির উপায় অবশ্য আমার জানা নেই, শুধু এতটুকু বলতে পারি, ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনিই একমাত্র পারেন এই বিপদ থেকে তোমাদের উদ্ধার করতে। সবাই ব্যাপারটাকে গম্ভীরভাবে নিলেও সুবল কিন্তু কাকার কথায় বিশেষ পাত্তা দিল না। তার মতে এই ধরনের অপার্থিব কোনো কিছুর অস্তিত্ব নেই। মুখে একটা বাঁকা হাসি টেনে সে উত্তর দিল, আপনি কি বলতে চাইছেন? দু একটা ভূত আছে এখানে? আজকের যুগে এসব আপনি এসব কথা বলছেন? আমি কিন্তু আপনার কথা মানতে পারলাম না, এই মাফ করবেন আমার। ছোট কাকা লক্ষ্য করলেন সুবলের মুখের কথা শেষ না হতেই কালো ছায়াটা রতনের পেছন থেকে সরে সুবলের পাশে এসে দাঁড়ালো। দেখো বাবা সুবল, কোনো কিছুর প্রতি তোমার বিশ্বাস নাই থাকতে পারে, কিন্তু তা বলে সংসারে যে তার অস্তিত্ব নেই তেমনটা কিন্তু নয়। তাদের অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ প্রকাশ না করাই ভালো। ঠিক আছে, আমি যদি আপনার কথা মেনেও নিই, তাহলে এক মুহূর্তের জন্য প্রমাণ করে দেখান। সত্যি যদি ভূত থাকে এখানে, তাহলে সে তার অস্তিত্ব প্রমাণ করুক। এই বলে সুবল তড়াক করে লাফ দিয়ে সামনের উঠোনে নেমে গেল। তারপর চিৎকার করে বলতে শুরু করলো, সত্যি যদি এখানে কেউ থাকো, তাহলে তুমি তোমার অস্তিত্ব প্রমাণ করো। সামনে এসো আমার। আছো কি কেউ এখানে? কি করছো তুমি সুবল? আমি তোমাকে বারণ করছি, এই কাজ তুমি করো না, এতে বিপদ আরো বাড়বে। তুই ছাড়ুন তো আপনি। নিজেও ভয় পাচ্ছেন আর আমাদেরকেও ভয় পাচ্ছেন। এতক্ষণ ধরে এত কথা বলছি, কিছু কি হলো? ওসব গাঁজাখড়ি গল্প আসলে কিছু। নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হয়তো কেউই মেনে নিতে পারে না। সুবলের কথা শেষ হলো না। উঠোনের ওপারে চেরাই করা বাঁশের গেটটা একটা শব্দ করে খুলে গেল। শুধু যে খুলে গেল তা নয়, সেটা নিজে থেকেই ক্রমাগত খুলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, অথচ বাইরে কেবল বৃষ্টি হচ্ছে, কোনো হাওয়া নেই। ছোট কাকা সেদিকে তাকিয়ে দেখলেন একটা অর্ধদগ্ধ নারী মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে, এবং তার দৃষ্টি স্থির হয়ে আছে সুবলের দিকে। কাকা দুহাত জড়ো করে বুকের কাছে নিয়ে চোখ বুজলেন। সুবলেরও বীরত্ব ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। সেও পেছন ঘুরে ব্যাপারটা দেখে থমকে গেছে। সে এক পা করে আবার বারান্দার দিকে পিছিয়ে আসছে। সবার দৃষ্টি স্থির হয়ে আছে উঠোনের ওপারে ওই জলজ্যান্ত বিভীষিকার দিকে। সেই মূর্তি বৃষ্টির মধ্যে অদ্ভুত রকম একটা শান্তভাবে ক্রমশ এগিয়ে আসছে উঠোন পেরিয়ে তাদের দিকে। কাকা চিৎকার করে বলে উঠলেন, এখানে আর এক মুহূর্ত নয়, সবাই ঠাকুর ঘরে চলো। সুবল, তাড়াতাড়ি বারান্দায় উঠে এসো। সবাই ছুটল ঠাকুর ঘরের দিকে, কিন্তু সুবল পেছন ঘুরতে গিয়ে বারান্দার ওঠার সিঁড়িতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল। বাকিরা সবাই তখন ঠাকুর ঘরের ভেতরে প্রবেশ করেছে। কেবল ছোট কাকা নিজের হাত বাড়িয়ে দিলেন তার দিকে। সুবলও এক হাত বাড়িয়ে কাকার হাত ধরার চেষ্টা করল, কিন্তু তাতে লাভ হলো না কিছুই। কাকার হাত ছুঁয়েই সুবলের হাত যেন ক্রমশ পিছিয়ে যেতে শুরু করলো। সেই বিশালাকায় কালো ছায়ামূর্তি সুবলের পা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাড়ির বাইরে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাঁচান আমায়, দয়া করুন ঠাকুরমশাই, এবারের মতো বাঁচিয়ে দিন আমায়।
পিসি 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 বাঁচাও, তোমরা আমায় বাঁচাও, আমায় মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও আমায়। সুবলের তীব্র আর্তনাদ যেন হাতুড়ি পিটাচ্ছে কাকার বুকে। ক্রমশ ক্ষীণ হতে হতে সুবলের শরীর এবং কণ্ঠস্বর দুটোই যেন অন্ধকারে সবার দৃষ্টির আড়ালে চলে গেল। কাকার এখানে করার মতো কিছুই ছিল না, কারণ প্রেত কাবু করার বিদ্যা ওনার জানা নেই। তিনি শুধু তাদের উপস্থিতি অনুভব করতে ও দেখতে পারতেন। সুবলকে উদ্ধার করতে যাওয়া অত্যন্ত বিপজ্জনক আন্দাজ করে সে রাতে ঠাকুর ঘর থেকে তিনি আর কাউকে বেরোতে দিলেন না। কোনো ক্রমে সকলে মিলে সারা রাত ওখানেই কাটালো। পরের দিন সকালে পাখ পাখালির শব্দ কানে আসতেই প্রথমে কাকা বেরিয়ে এলেন ঘর থেকে। ইষ্টনাম জপ করতে করতে সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। অনেক খোঁজাখুঁজির পর সুবলের শরীরটা পিছনের জঙ্গলটার থেকে পাওয়া গেছিল। সমস্ত শরীরটাকে কেউ যেন কাগজের মতো ছিঁড়ে ফেলেছে। ছোট কাকার মনে পড়ে গেল সেদিন রাতে সাঁকোর ধারে সেই মেয়েলি কণ্ঠস্বরের কথা। এমন ভাবে ছিঁড়ে ফেলবো যে কেউ চিনতে পারবে না। এই ঘটনার পর থেকে বাড়িতে কারোর মুখে কোনো কথা নেই। কমললতার চোখের জল যেন কিছুতেই থামছে না। সে যতটা কষ্ট পেয়েছে তার থেকেও অনেক বেশি ভয় পেয়েছে। ছোট কাকারও আর পরের দিন বাড়ি ফেরা হলো না। থানা পুলিশ নিয়ে কয়েকটা দিন কাটল। সুবলের বাড়ির লোক এসে তাদের ছেলের মৃতদেহ ছাড়িয়ে নিয়ে গেল। তাদের অবস্থা আর এখানে বর্ণনা না করাই ভালো। কয়েকদিন পর রাতের বেলা ছোট কাকা যখন নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন, তখন কমললতা তার দুই ছেলেকে নিয়ে উপস্থিত হলো সেখানে। এসো মা, কিছু বলবে আমায়? আপনার কাছে আমাদের একটা অনুরোধ ছিল। আপনি যদি আরো কয়েকটা দিন এখানে থেকে যেতেন তাহলে খুব ভালো হতো। বুঝতেই তো পারছেন বাড়ির কি অবস্থা। এই সময় আপনি যদি চলে যান তাহলে আমরা একেবারে আশ্রয়হীন হয়ে পড়ব। যদিও নবদ্বীপ ছেড়ে ছোট কাকা কোথাও খুব বেশি দিন থাকতেন না, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তিনি রাজি হয়ে গেলেন। একদিনে সম্পূর্ণ গ্রামে ব্যাপারটা ছড়িয়ে পড়েছে। গ্রামের কিছু কৌতূহলী মানুষ দিনের আলোতে বাড়ি বয়ে এসে কমল দেবীকে সান্ত্বনা দিয়ে গেলেও রাতে এ পথ কেউ মারায় না। ছোট কাকাও ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত। তিনি মনে মনে স্থির করলেন এই বিষয়ে মন্দিরের পুরোহিত জ্ঞানেশ্বর চক্রবর্তীর সাথে কথা বলবেন। একদিন সকালে তিনি গিয়ে উপস্থিত হলেন মন্দিরে। কোনো রকম ভনিতা না করে কথাটা সরাসরি পারলেন ঠাকুর মশাইয়ের কাছে। রতনদের বাড়ির ঘটনা তো আপনি সব জানেন। আমিও এখানে আসার প্রথম দিন থেকেই টের পেয়েছিলাম যে ওদের ভিটেতেই একটা কিছু গন্ডগোল রয়েছে, কিন্তু এই ধরনের মারাত্মক কিছু ঘটতে পারে সেটা কখনো ভাবিনি। তবে আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আমি যাকে দেখেছি সে রতনের স্ত্রী। কি বলছো তুমি জ্যোতির্ময়? তুমি কি করে এতটা নিশ্চিত হচ্ছ যে সে রতনের স্ত্রী? আমাকে কমললতা দেবী বলেছিলেন রতনের স্ত্রী রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে মারা যায়, আর সে অদ্ভুত নারী মূর্তি যাকে আমি বারবার দেখতে পাচ্ছি তার শরীরটাও কিন্তু অর্ধদগ্ধ। ছোট কাকার মুখে এই কথা শুনে ঠাকুর মশাই বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মাথাটা দুদিকে পেন্ডুলামের মতো দোলাতে দোলাতে বললেন,
আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। দেখো জ্যোতির্ময়, এ কথা সত্যি যে মৃত্যুর পর আপনজনও পর হয়ে যায়, কিন্তু যে পরিস্থিতি কমললতার সংসারে তৈরি হয়েছে, তাতে তোমার কি মনে হয় না যে এটা কোনো প্রেতাক্রোশের ফলাফল? আর সত্যি যদি এটা প্রেতাক্রোশ হয়ে থাকে, তাহলে তো একটাই জিনিস দাঁড়ায়। কি? রতনের স্ত্রীর মৃত্যুটা নিছক দুর্ঘটনা হতে পারে না। ও বাড়ির লোকের প্রতি ওই প্রেতের যে আক্রোশ জন্মেছে, তাতে মনে হচ্ছে রতনের বউয়ের মৃত্যুর পেছনে কারুর হাত রয়েছে। এর বেশি নিশ্চিত করে কিছু বলাই এই মুহূর্তে সম্ভব নয়। তবে হয়তো কেবল হঠাৎ করেই রান্নাঘরে আগুন লেগে গিয়ে বউটা মারা যায়নি। ঠাকুরমশাইয়ের অকাঠ্য যুক্তিকে লঙ্ঘন করার মতো কোনো ভাষা ছোট কাকার ছিল না। তাহলে এখন উপায় ঠাকুরমশাই? ওরা যে আমার উপর অনেক ভরসা করে আছে। এই সমস্যার সমাধান করতে গেলে আগে আসল সত্যিটা জানা দরকার। তুমি বরং আগে সেই চেষ্টাই করো। ছোট কাকা সেদিন সন্ধ্যাবেলা কমললতাকে নিজের ঘরে ডাকলেন। আমাকে আপনি ডেকেছিলেন বাবা? হ্যাঁ, আসুন। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার সঠিক জবাব দিতে হবে, না হলে এই পরিবারকে এই বিপদ থেকে বাঁচানো সম্ভব নয়। বেশ তো, বলুন না, কি জানতে চান? আপনার বড় ছেলে রতনের স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছিল? কেন বাবা? আমি তো আপনাকে আগেই বলেছি, রান্নাঘরে আগুন লেগে বউটা অকালে চলে গেল। না না, ওটুকু বললে তো হবে না, পুরো ব্যাপারটা খুলে বলুন। না মানে, একদিন সন্ধ্যার কথা, আমি পুজোর ঘরে ছিলাম। দুই ছেলে বাড়ি ফিরবে, বৌমা রান্নাঘরে গেছে চা বসাতে। এদিকে আমি ওই সন্ধ্যার্নিক করছি, হঠাৎ করে আমার নাকে একটা পোড়া গন্ধ এলো। আমি উঠে গিয়ে দেখি রান্নাঘরের জানলাটা দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। দরজার ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল হতভাগী। আমি কি আর তা টেলে খুলতে পারি? তাও পরি কি মরি করে একটা চাকা নিয়ে এসে চিল্লাতে চিল্লাতে দরজাখানা ভাঙতে লাগলাম। কয়েকবার বাড়ি মারতে দরজাটা খুলেও গেল। ততক্ষণে আমার চিৎকার শুনে আশেপাশের আরো 5 জন এসে পড়েছে। তারা আমায় নিয়ে গিয়ে সরিয়ে অনেক কষ্টে সে আগুন বাগে আনলো, কিন্তু ততক্ষণে সব শেষ। আমি আপনার বাড়িতে যাকে দেখেছি সে রতনের স্ত্রী। আপনাদের প্রতি তার এত কিসের আক্রোশ? কি জানি বাবা, হয়তো তাকে সময় মতো বাঁচাতে পারিনি বলেই অপঘাতে এমন করে মরল মেয়েটা। কোথায় আমার বয়স হয়েছে আমাকে ভগবান নেবে তা নয়। মুখের কথা শেষ না করেই কমললতা আবার কাঁদতে শুরু করল। কাকা গম্ভীর স্বরে তাকে বলেছিলেন, আপনি এখন আসুন। রাত তখন কটা ঠিক বোঝা যাচ্ছে না। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। দূরে কয়েকটা শিয়ালের সমবেত চিৎকার ছাড়া আর কোনো শব্দ নেই। হাজার চেষ্টা করেও ছোট কাকার চোখে নিদ্রা দেবী পদার্পণ করছেন না। তার মনের মধ্যে যেন একটা অস্থিরতা খেলে বেড়াচ্ছে। কমললতা দেবীর কথাগুলোর মধ্যে কোথায় যেন একটা অসঙ্গতি রয়েছে। কেন জানি না মনে হচ্ছে
তিনি সত্যি কথা বলছেন না। এমন সময় দরজায় একটা টোকার শব্দ, একবার নয়, পরপর বেশ কয়েকবার। ছোট কাকা উঠে গিয়ে দরজাটা খুললেন। বাইরে মিশমিশে কালো অন্ধকার। ঘর থেকে প্রদীপের আলোটা নিয়ে তিনি বারান্দায় বেরিয়ে এলেন। আসলে এই অন্ধকারে যে কতটা পাপ মিশে আছে তা তিনি তখনও টের পাননি। পেলে বুঝতেন যে পাপের নিকষ কালো অন্ধকার এতটুকু আলোয় দূর হয় না। কিন্তু বারান্দায় কেউ নেই। উঠোন বৃষ্টির জলে ভেসে যাচ্ছে। সেখানে এখন এই রাতে কে থাকবে? হঠাৎ ছোট কাকার যেন মনে হলো একটা খুব ক্ষীণ মৃদু কণ্ঠস্বর এই ঝড় বৃষ্টির আবরণ ছাপিয়ে তার কানে এসে ঠেকছে। নিছক এই ঝড় জলের মধ্যে রাতের কোনো শব্দ বলে উড়িয়ে দিয়ে কাকা আবার ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই যেন এই শব্দটা তীব্রতায় সামান্যতম বাড়ল। পেছন ঘুরেই কাকা পরিষ্কার বুঝতে পারলেন উঠোনের ওপারের অন্ধকার থেকে কেউ যেন মরিয়া হয়ে আর্তনাদ করছে, কিন্তু তার মুখটা যেন কেউ চেপে ধরে আছে। সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে ডাকতে ডাকতে উঠোনে নেমে অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে সেই আওয়াজের উৎস খুঁজতে শুরু করেছেন ছোট কাকা। মানিক, রতন, তোমরা শিগগিরই বেরিয়ে এসো, আলো নিয়ে বেরিয়ে এসো শিগগির। মোটামুটি একটা আন্দাজ করে যখন কাকা তাদের বাগানের সেই পাকুড় গাছটার সামনে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই হন্তদন্ত হয়ে হাতে দুটো হ্যারিকেন নিয়ে তার কাছে এসে পৌঁছালো কমললতার দুই ছেলে রতন আর মানিক। আর লণ্ঠনটা উঠাতেই তারা দেখল তাদের মা মানে কমললতা দেবীকে কে বা কারা যেন মাটি থেকে 10 হাত উপরে পাকুড় গাছের গুড়িটার সাথে চুলের মুঠিটা ধরে কেমনভাবে যেন ঝুলিয়ে দিয়েছে। কোনো এক অদৃশ্য মন্ত্র বলে তার হাত পাগুলো সিটি আছে গাছের গুড়ির সাথে। তার মুখ থেকে যেন কথা ফুটছে না, সে কেবল গোঙাচ্ছে। আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। হ্যাঁ, কি বা কারা বললাম, কারণ বাকিরা ওই বয়স্ক মহিলাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু ছোট কাকা স্পষ্ট দেখতে পেল যে একটা বিভৎস অর্ধদগ্ধ মিশমিশে কালো নারী মূর্তি গাছের মগডালে বসে একটা বিকট সরু হাত বাড়িয়ে চুলের মুঠি ধরে বুড়িকে ঝুলিয়ে রেখেছে। দেখতে দেখতে এই বৃষ্টি উপেক্ষা করেও আশেপাশের লোকজন ছুটে এসে এই দৃশ্য দেখে নিরাপদ দূরত্বে থম মেরে দাঁড়িয়ে পড়েছে। কাকা চেঁচিয়ে উঠলেন, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, এইভাবে প্রতিশোধ নিয়ে কোনো লাভ হবে না। অবাক হয়ে সকলে দেখল এক অদৃশ্য সত্তাকে উদ্দেশ্য করে কাকা কথাগুলো বলছে। কিন্তু এবার গাছের ভেতর থেকে ভেসে এলো এক হাড় হিম করা গলার শব্দ। আপনাকে না বলেছিলাম এখান থেকে চলে যেতে? বাঁচাতে পারবেন না আপনি। আমার সংসারকে আমি আমার সাথে নিয়ে এখানেই থাকবো, চিরকাল থাকবো। উপস্থিত সকলের মুখ চোখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা কিছু দেখতে না পেলেও সব শুনতে পাচ্ছে। তুমি কে? কি চাও? আপনি জানেন না আমি কে? আপনি এতদিনেও বোঝেননি নাকি সব বুঝেও এদের আড়াল করছেন? বেশ, এই যে এই নিন, আমার আদরের শাশুড়ির মুখেই সব শুনুন। এই বলে সেই প্রেত মূর্তি কমললতা দেবীর মুখের অদৃশ্য বাঁধনটা খুলে দিল। নে বল, এবারে বল, বল কি করেছিলি আমার সাথে, বল। আমি
আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। ভয়ে স্তম্ভিত জনতা দেখল তীব্র আক্রোশে বুড়ির চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিয়ে কে যেন গাছের অন্ধকার থেকে আবার প্রশ্ন করল, এখনো মিথ্যে কথা? বলে দে কি করেছিলি আমার সাথে? সবার চোখের আড়ালে কি রটিয়েছিলি গ্রামের মধ্যে? কমল দেবী এখনো বাঁচতে চাইলে সত্যি কথাটা বলে দিন সত্যিটা। বলছি বলছি বলছি, আমি মেরেছি বৌমাকে, আমি মেরেছি। কেন কেন এমন কাজটা করলেন? বল মুখ পুড়ে বল। সেই প্রেত মূর্তি লম্বা গলাটা বাড়িয়ে নিজের মুখটা একেবারে কমললতার কাছে নিয়ে এলো। কমললতার মুখ দেখে মনে হচ্ছে এবার যেন সেও দেখতে পেয়েছে এতক্ষণের কষ্টের সাথে তার মুখে মুখে ফুটে উঠল একটা তীব্র ভয়ের ছাপ। সে কোনো রকমে কাতরাতে কাতরাতে বলল, আমি 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 অনেক বড় অন্যায় করে ফেলেছি রতন। মানিক কেউ জানে না সে কথা। আমি নিজে দেখে শুনে পছন্দ করে রতনের বিয়ে দিয়েছিলাম, কিন্তু 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 গ্রামের যে বউ দেখতে আসতো সে বৌমার রূপগুণের প্রশংসা না করে পারতো না। প্রথম আমার বেশ ভালো লাগতো ব্যাপারটা, কিন্তু দিনে দিনে সেটা এমন জায়গায় পৌঁছালো যে মন্দিরে, পুকুর ঘাটে, বাজারে সবসময় আমাকে একটাই কথা শুনতে হতো যে রতনের বউ সাংসারিক ব্যাপারে আমার থেকে অনেক পারদর্শী। এই বউয়ের স্বামী হওয়ার কোনো যোগ্যতা নাকি আমার রতনের নেই। আমাদের সংসারে তার মতো বউ পেয়ে আমরা পড়তে গেছি। লোকে হাসাহাসি করতো, আড়ালে আবদালে এমন ভাব করতো যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। একদিন রাগের মাথায় আমি বউটার গায়ে কেরোসিন ঢেলে বাইরে থেকে রান্নাঘরের শিকল তুলে দিই, আর চেঁচিয়ে লোক ডাকতে ডাকতে দরজা ভাঙার নাটক করি। কথাগুলো শুনতে শুনতে যেন এক বিশ্রী তৃপ্তির হাসি ফুটে উঠছিল ওই অর্ধপোড়া নারীর মূর্তির মুখে। তার দু চোখে যেমন রয়েছে তীক্ষ্ণ প্রতিহিংসা, আবার তার সাথে মিশে আছে একরাশ স্বপ্ন ভাঙার গভীর যন্ত্রণা। ওর পাপের ফল ওকে ভোগ করতে দাও বৌমা। ওর পাপ কাজ আজ সকলের সামনে ফাঁস হয়ে গেছে, ওকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হ্যাঁ, দিলাম। কথাটা শেষ হতেই থপ করে এসে কমললতার দেহটা মাটিতে পড়ল। একটা মরাত করে শব্দ, তার ঘাড়টা মটকে গিয়েছে। একটা দমকা হাওয়ার মতো কিছু যেন ছোট কাকার শরীরটাকে দুলিয়ে দিয়ে গেল। ঘটনাটার শুরুতেই বলেছিলাম কুণ্ডলিনী জাগ্রত হলে সাধক মানুষ খালি চোখে অনেক কিছু দেখতে পায়, অনেক কিছুই অনুভব করতে পারে। হয়তো সেই শক্তির জোরেই ছোট কাকা বুঝতে পারলেন যে রতনের বউয়ের বন্দি প্রেতাত্মা শেষমেশ তার হিসাব বুঝে নিয়ে চিরকালের মতো বিদায় হয়েছে। পরের দিন সমস্ত গ্রাম ভেঙে পড়েছে কমললতার উঠোনে।
মাঝখানে চাটাই বিছিয়ে শোয়ানো আছে কমললতার নিথর শরীরটা। তবে কালকের ঘটনার পর বিশেষ শোকাহত হয়নি কেউ, এমনকি তার নিজের দুটো ছেলেও নয়। মৃত্যুর থেকেও বেশি মানুষের কাজকর্ম তাকে মানুষের থেকে অনেক দূরে ঠেলে দেয়। তাকে দাহ করে সেদিন রাতে যখন সবাই বাড়ি ফিরে এলো, তখন রতন কাকাকে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুর, আপনি কি করে বুঝলেন যে মা মিথ্যে কথা বলছে? তাদের গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরের পুরোহিত জ্ঞানেন্দ্র মশাই তখন উপস্থিত ছিলেন। তার দিকে তাকিয়ে একটা ইঙ্গিত করে ছোট কাকা তাদেরকে সবটা বললেন। ঠাকুর মশাইয়ের সাথে কথা বলেই আমি বুঝতে পারি যে গণ্ডগোলের সূত্রপাত রয়েছে তোমাদের ভিটেতে, এবং এটাও আমাদের দুজনের আন্দাজ হয় যে তোমার বউয়ের মৃত্যুটা নেহাত কোনো কাকতালীয় দুর্ঘটনা নয়। কাকার মুখে বাকি ঘটনাটা শোনার পর এবারে পুরোহিত জ্ঞানেন্দ্র মশাই প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি কি করে একেবারে নিশ্চিত হলে যে কমললতাই কাজটা করেছে? আসলে জানেন তো, কারুর গায়ে আগুন লাগলে সে আকাশ ছোঁয়া চিৎকার করবে, সেই আর্তনাদে চারপাশের লোকের কান ঝালাপালা হয়ে যাবে। কিন্তু তোমার মা যখন আমাকে গতকাল সবটা বললেন, তখন একটা কথা বলে তিনি ভুল করে ফেলেছিলেন। উনি নাকি ঠাকুর ঘর থেকে একটা পোড়ার গন্ধ পেয়ে ছুটে গিয়ে ব্যাপারটা আবিষ্কার করেন, কিন্তু ওনার তো আগে তোমার স্ত্রীর চিৎকারটা শুনতে পাওয়ার কথা ছিল, তাই না? শেষ হলো পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প নবদ্বীপের নরপিশাচ। এই গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। আর সত্যি বলছি, এই গল্পটা তৈরি করার সময় মানে অসাধারণ লেগেছে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, এত সুন্দর স্কেয়ার, মানে এত ভালো লেগেছে গল্পটা ওভারঅল করতে, যে মানে একদম মনে হয়েছে যে একটা ঝড়ের রাতে, একটা বৃষ্টির রাতে সন্ধ্যাবেলায় শোনার জন্য পারফেক্ট একটা গল্প। কিন্তু এটা পারমিতাদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গল্প গিফট করার জন্য। আমাদের এই কাজে, আমাদের এই প্রজেক্টগুলোতে লেখক লেখিকাদের অবদান যে কতটা, সেটা এই গল্পটা শুনলে কিন্তু বোঝা যায়। আর আপনারাও যারা শোনেন, আপনারা ভাবেন, সবাই দেখি আমি কমেন্ট করে বিজিএম নিয়ে ভালো হয়েছে, ভয়েস ভালো হয়েছে, বাট যেই গল্পটা শুনছেন, যেই প্লটটা শুনছেন, সেইটার জন্য কিন্তু যারা প্রাইমারিলি রেসপন্সিবল, যারা আনসাং হিরো আমার মতে, পেছনে দাঁড়িয়ে যারা কাজ করে যাচ্ছেন দিন রাত আপনাদেরকে এই গল্পগুলো আনার জন্য, তাদেরকে কিন্তু কমেন্টে মেনশন করতে একদমই ভুলবে না। আপনাদের অ্যাপ্রিসিয়েশন তাদেরকে আরও অনুপ্রাণিত করবে এমন সুন্দর সুন্দর গল্প আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আগেই বলেছি, দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই দ্য মেম্বার্স অফ 221B হ্যারিসন রোড। আ বিগ শাউট আউট টু সোনিয়াদি দত্ত, অনন্যা গাঙ্গুলি, সৈকত ভূঁইয়া, কুনাল রয়, ASR, শেখ শামসুদ্দিন, সারা এডেন, MD ওয়াসিম খান, ড্রিমস্টে ফ্যামিলি, ওয়ান্ডারার কমিউনিটি, অভিজিৎ ভকত, জয়নাল মল্লিক, বিদিশা মুখার্জি, SB কালেকশন, ট্রাভেল উইথ MTB রাইডার, সায়ন পাল, রোহিত প্রধান, KS গেমিং, সমৃদ্ধা দাস, জয় রাজ, সঞ্চিতা সরকার, দ্য বং বয়, সুব্রত জানা, অঙ্কন, AR এন্টারটেনমেন্ট রাজবংশী, 4-বিট ফ্লিঞ্চ, সৌমিকা বিশ্বাস, রিয়া সাহা, দীপায়ন ঘোষ, দীপায়ন মাহাতো, সোমনাথ মণ্ডল, সন্দীপন কোলে আর সুমনা রয়। থ্যাংক ইউ সো মাচ গাইজ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। তোমাদের সাপোর্ট যে কতটা বড় একটা মোটিভেটিং ফ্যাক্টর, এইটা কথায় এক্সপ্রেস করে বোঝাতে পারবো না। যে আমাদের কাজ শুনে, আমাদের যে এতদিনের এফার্ট, এগুলো যে তোমাদের সাথে এতটা কানেক্ট করতে পারছে, তোমাদের যে এতটা ভালো লাগছে, আর তার জন্য তোমরা যে আমাদের পাশে এইভাবে এসে দাঁড়াচ্ছ নিজে থেকে, দিস গোজ আ লং ওয়ে। দেখো, অর্থ সাহায্য নিশ্চয়ই দরকার, কারণ আমাদের প্রোডাকশান দিনে দিনে বাড়ছে, আমরা আরও বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করছি, সেগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করছি। তার সাথে তোমাদের যে মানে পাশে যে তোমাদেরকে এইভাবে পাওয়া, এইটাই একটা বিশাল বড় অনুপ্রেরণা যোগায় আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে চলে যাই কমেন্ট সেকশনে, দেখি কে কী বলছে। বারাসাত আমডাঙ্গা থেকে কমেন্ট করেছে আমান গেমিং 226, কালনা থেকে কমেন্ট করেছে অঙ্কিতা ব্যানার্জি 3922, জিরাট থেকে কমেন্ট করেছে বিদিশা দাস 1211,
ঢাকা বাংলাদেশ থেকে কমেন্ট করেছে আনোয়ারুল হক খান। কাটোয়া থেকে কমেন্ট করেছে ঝিল ভট্টাচার্য। দক্ষিণেশ্বর থেকে কমেন্ট করেছে নিমো 2004। টেক্সাস থেকে কমেন্ট করছে অরিন্দম ব্যানার্জি। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ল যে ইতিমধ্যে অনেক কমেন্টস এসছে, একজন দুজন মেলও করেছেন। তারা প্রত্যেকেই একটা জিনিস জিজ্ঞাসা করছেন যে মেম্বারশিপটা নিতে পারছি না, কি করে নেব। তা এই ক্ষেত্রে যেহেতু আমাদের মেম্বারশিপটা জাস্ট সবে স্টার্ট হয়েছে, আর আমার মনে হয় ইউটিউবের পলিসিতে কিছু রেস্ট্রিকশনস আছে যে যেহেতু চ্যানেলটা ইন্ডিয়ায় বেসড, আপাতত যারা প্রবাসে আছেন বা বাইরে থাকছেন, ইন্ডিয়ার বাইরে থাকছেন, তাদের কাছে মেম্বারশিপটা অ্যাভেলেবেল নয়। আপনারা কোনো চিন্তা করবেন না। অনেকে আবার কমেন্ট করে বলেছে, দেখেছি যে VPN ইউজ করে। কোনো দরকার নেই, আপনারা আমাদের গল্প শুনুন, সবার সাথে শেয়ার করুন, এটাই একটা বড় সাপোর্ট। আর কমেন্ট করতে ভুলবেন না। বিক্রম দাস 3245 বলছে, খুব ভয় পেয়েছি দাদা, সিরিয়াসলি সানডে সাসপেন্সকে কড়া টক্কর দেওয়ার মতো ভয়েস অ্যাক্টিং। উফ, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই কড়া টক্কর দেওয়ার চেষ্টা করব। মানে এটা কেউ অন্যরকমভাবে নেবেন না কিন্তু। আমি কিন্তু এটাকে একদম একটা হেলদি কম্পিটিশনের মতোই ট্রিট করছি। কারণ একটা টার্গেট সেট না করলে কিন্তু চলা যায় না, এগোনো যায় না। আজকের দিনে দাঁড়িয়ে জায়গাটা অনেক বড় এবং লক্ষ্যটা অনেক দূরে মনে হলেও আস্তে আস্তে কিন্তু সেই দিকে কিন্তু আমাদের লক্ষ্যটা রাখতে হবে, তাহলেই আমরা এগোতে পারবো। আর তোমাদের সাপোর্ট পেলে নিশ্চয়ই পারবো। জাকির ফনরামা 4353 বলছে, আমি জাকির হোসেন আসাম থেকে বলছি। আমি আগে বাংলা ভাষা ক্লিয়ারলি বুঝতাম না, বাট আপনাদের গল্পের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ক্লিয়ারলি বুঝতে পারি এবং বলতে পারি। ওয়াও, খুব সুন্দর লাগলো এই কমেন্টটা পড়ে। কিন্তু কমেন্টটা পড়ে মনে হচ্ছে আপনার অসমীয়া ভাষাটাই মাদার টাং। তা এই যে আপনি আস্তে আস্তে বাংলা ভাষাটাকে আয়ত্ত করছেন, আর স্পেশালি আমাদের কন্টেন্টের মাধ্যমে করছেন, এইটা কিন্তু সত্যিই অসাধারণ। অরিজিৎ ঘোষ বলছে, আমার গল্পগুলো খুব ভালো লাগে। আমি গল্পগুলো অফিসের মধ্যে শুনি, তাই বসের সাথে ঝগড়া হয় খুব, তাও আমি শুনি, খুব ভালো লাগে বলে। আমার কমেন্টটা নেক্সট গল্পে বলবেন প্লিজ। আমার নাম অরিজিৎ ঘোষ। থ্যাংক ইউ অরিজিৎ, এতটা স্ট্রাগল করে আমাদের গল্পগুলো শোনার জন্য। বাট সাবধানে কিন্তু, হ্যাঁ। প্রমিত গেমিং 162 একটা খুব সুন্দর কমেন্ট করেছে, বলছে ভাইয়া কার্টুন কই। আমাদের কাজ কিন্তু অডিও নিয়ে, তবে একটা বেশ ভালো আইডিয়া পেলাম এটা থেকে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ প্রমিত, একটা বেশ ইন্টারেস্টিং জিনিস ভাবতে তুমি আমাদেরকে কম্পেল করলে। জয় 3269 কমেন্ট করছে, দারুণ গল্প। 221B হ্যারিসন রোড জিন্দাবাদ, সুমিতেন্দ্র জিন্দাবাদ, প্রত্যয় জিন্দাবাদ, অ্যান্ড দ্য এন্টায়ার 221B হ্যারিসন রোড টিম জিন্দাবাদ। আপনাদের গল্পগুলো আমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করছি। মে গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ। তারপরে এতগুলো ইমোজি। জয়, তোমার কমেন্ট আমি অনেকবার দেখেছি, এর আগেও এক দুবার পড়েছি, বাট তুমি অলওয়েজ একই টাইপের কমেন্ট করো, তো এটাতে ওটা মাঝে মধ্যে স্প্যামে ডিটেক্ট হয়ে যায়, তাই মানে স্প্যামে নিয়ে নেয়, ওই জন্য কমেন্টগুলো হেল্ড ফর রিভিউ হয়ে যায়। তুমি একটু অন্য অন্য জিনিসপত্রও কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্টগুলো আমাদের চোখে পড়বে বেশি, আর পড়তেও পারবো সবার সামনে। অরিন্দম দত্ত 9288 বলছে, আপনাদের গল্পগুলো খুবই ইউনিক আর মডারেট। গল্পের ক্যারেক্টারগুলো চোখের সামনে ভাসে। আমার মেয়েও আপনাদের গল্পের বড় ফ্যান। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ওর গল্প শোনাটা একটা রুটিন হয়ে গেছে। থ্যাঙ্কস। আপনারা সবাই মিলে আমাদের গল্পগুলো শুনুন, আমাদের গল্পগুলো অবাধে সবার সাথে শেয়ার করুন, কারণ মনে রাখবেন আমাদের গল্পগুলো একদম ফ্যামিলি ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করি কিন্তু আমরা অলওয়েজ। আমাদের গল্পে অযথা অশালীনতা, কোনো সেক্সুয়াল ইনএন্ডোজ, তাছাড়া ভায়োলেন্সটাও খুব কমই থাকে, যেটুকু না দিলে নয়। আমরা চেষ্টা করি গল্পগুলো এরকমভাবে তৈরি করার যাতে যে কোনো পরিস্থিতিতে যে কেউ যে কারুর সাথে শুনতে পারে, যাতে শেয়ারও করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। মল্লিকা হালদার 7928 বলছে, ওয়ান্ডারফুল, তালদিঘির গল্পগুলো খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। তালদিঘির যারা আমি দেখছি অনেকে তালদিঘির অনেক পুরনো এপিসোডে কমেন্ট করছেন, বলছেন যে পরের পার্টটা কই বা আগের পার্টটা কই। তাদেরকে বলে দিই, তালদিঘি কারেন্টলি কিন্তু 34th এপিসোডে রান করছে, মানে 34th এপিসোড আসবে, 33 অবধি হয়ে গেছে। যারা এর মাঝখানের গল্পগুলো শুনছেন তারা আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে তালদিঘির টোটাল প্লেলিস্টটা চেক করবেন। তালদিঘি একটা গোটা অডিওভার্স, মানে শুধু সিরিজ নয় কিন্তু যে পরপর গল্প থাকছে এরকম। আমরা একটা অডিওভার্স তৈরি করেছি পুরো ব্যাপারটাকে নিয়ে। মানে কনসেপ্টটা একটু বুঝিয়ে বলি, একটা সিরিজ হলে কি হতো যে সবসময় একই ক্যারেক্টার, একই লোক, এই নিয়ে কাজ হতো, একটা ফিক্স স্টোরি লাইন নিয়ে কাজ হতো। এখানে আপনারা মাঝে মধ্যে দেখবেন কমপ্লিটলি অন্য একটা সেটআপে গল্পটা হচ্ছে। তার কারণ
ভাবুন তালদিঘি আমাদেরই প্যারালাল একটা ইউনিভার্সে হচ্ছে, মানে আমাদের মতনই একটা ইউনিভার্স, কিন্তু সেটা আলাদা। হয়তো সেখানে কলকাতা বলে কোনো শহর নেই, বা সেখানে অন্য কিছু অন্যরকমভাবে হয়। এরকমভাবে যদি আপনারা ভাবেন তাহলে তালদিঘিটাকে বুঝতে, তালদিঘিটা শুনতে অনেক সুবিধা হবে। তবে যারা আমাদের নতুন লিসনার তাদেরকে বলে দিচ্ছি, ডেফিনেটলি তালদিঘি শুনলে নাম্বার 1 থেকে শুনবেন। তালদিঘির এখন অবধি 33টা এপিসোড হয়েছে, আরও এপিসোডস আসছে। মোস্ট প্রবলি এই মাস শেষ হওয়ার আগেই আরেকটা এপিসোড আসবে। অখিল খান 222 বলছে, কিপ ইট আপ, দুয়া রইল নিয়মিত যেন আপনাদের গল্পগুলো শুনতে পাই। ভালো থাকবেন অ্যান্ড গল্প শুনিয়ে আমাদেরও ভালো রাখবেন। সো সরি, আপনাদের যে ফ্যান বা এসি হয়ে গেছি বললাম না, যদি ঠান্ডা লেগে যায়, আপনাদের গলা ধরে যায়, অলরেডি ওয়েদারটা খুব খারাপ। না না, তাড়াতাড়ি ফ্যান এসি হয়ে যান, মানে যা গরম পড়ছে, আর স্পেশালি এবার এখানে যা হিউমিডিটি, কি বলবো। যাই হোক, সকলে খুব সাবধানে থাকবেন। আশেপাশে যারা বয়স্ক আছে স্পেশালি, তাদের দিকে একটু নজর রাখবেন কিন্তু, আর বেশি বেশি করে জল খাবেন। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। আপনারা শুনছিলেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।